আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ছাদ ফুটো করে বগুড়ার কারাগার থেকে পালানোর ১.৫ ঘণ্টার মাথায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামিকে গ্রেফতার, ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন। নিরাপত্তা দিতে গিয়ে যেন জনবিচ্ছিন্ন করে ফেলা না হয়, এসএসএফ সদস্যদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর, নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ। শুধু আমলাদের দিকে দুর্নীতির আঙ্গুল না তুলে রাজনীতিবিদদের আয়নায় নিজের চেহারা দেখার পরামর্শ ওবায়দুল কাদেরের, ছাড় পাবে না কেউই। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বগুড়ার কারাগার থেকে পালানোর ১.৫ ঘণ্টার মাথায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় কারা কর্তৃপক্ষের গাফিলতি কিংবা নিরাপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। ৪ আসামির বিরুদ্ধে নতুন মামলা দিয়ে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। বগুড়া প্রতিনিধি হুমায়রা আক্তার জাহানের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। পৃথক মামলায় ফাঁসির আসামি কুড়িগ্রামের নজরুল ইসলাম মঞ্জু, নরসিংদীর আমির হোসেন, বগুড়ার জাকারিয়া ও ফরিদ শেখ বগুড়া জেলা কারাগারের একই কন্ডেম সেলে বন্দী ছিল। মঙ্গলবার গভীর রাতে ছাদ ফুটো করে কন্ডেম সেলের বাইরে বের হয় তারা। এরপর আগে থেকে বানানো বিছানার চাদরের দড়ি দিয়ে কারাগারের ভবন থেকে নিচে নামে। রাত ৩টার দিকে তারা পালিয়ে যায় বলে জানায় কারা কর্তৃপক্ষ। পুলিশ জানায় রাত ৩:৫৬ বিষয়টি জানতে পারেন তারা। সাথে সাথে অভিযানে নামে একাধিক টিম। ভোর ৪:১০ দিকে বগুড়া শহরের চেলোপাড়ার করতুয়া নদীর তীর থেকে পলাতক ৪ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। যেহেতু তারা ৪ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত করেনি, তারা জেলখানা থেকে পলায়ন করেছে, সেজন্য এখন তাদের বিরুদ্ধে আবার একটি মামলা হবে। এদিকে ৪ আসামির পালানোর ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে করা কমিটিতে জেলা পুলিশ, গণপূর্ত অধিদপ্তর ও জেলা কারা কর্তৃপক্ষের প্রতিনিধিকে সদস্য রাখা হয়েছে। এটা যেহেতু ব্রিটিশ আমলের জেলখানাটা এবং যে সেলগুলো আছে এই সেলগুলোতে দুই পাশে জেএমবির মাঝখানে হলো এই ইয়ারা ছিল, দণ্ডপ্রাপ্ত আসামিরা ছিল বিগত ১ মাস যাবত। ১ তারিখে এই ৪ জন এখানে আসে। আমি গত এই মাসের ২ তারিখ আমি কিন্তু এটা ভিজিট করেছি এবং পুরো সেলগুলা ভিজিট করে আমি নির্দেশনা দিয়ে আসছি যে এখানে আউটডোর এবং ইনডোরের নিরাপত্তা ব্যবস্থা যাতে জোরদার রাখা হয়। কারাগার থেকে ফাঁসির আসামি পালানোর বিষয়টি সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জেলা কারাগারের আধুনিকায়নের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জনসাধারণ থেকে দূরত্ব সৃষ্টি করে নয়, জনসম্পৃক্ততা স্বাভাবিক রেখেই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে এসএসএফ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পেশাল সিকিউরিটি ফোর্সের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, জনগণই সরকারের প্রাণশক্তি। এ সময় শৃঙ্খলা, সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে বাহিনীর সদস্যদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন আপেল মাহমুদ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও আমন্ত্রিত বিদেশি রাষ্ট্র ও সরকার প্রধানদের নিরাপত্তা দিয়ে থাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ। বাহিনীটির ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ দরবারে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে এসএসএফের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন মহাপরিচালক। আমি ধন্যবাদ জানাচ্ছি কমান্ডার, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এবং সকল সদস্যকে নিরাপত্তার কাজে সার্বক্ষণিক আমাদের পাশে থাকার জন্য। প্রধানমন্ত্রী বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর দায়িত্ব পালন করেন এসএসএফের প্রতিটি সদস্য। পেশাগত দায়িত্ব অর্জনের পাশাপাশি দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান সরকার প্রধান। পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রত্যেকেই দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলী নিয়েই নিজেদেরকে তৈরি করে অর্পিত দায়িত্ব পালন করতে হবে, যেটা তো করে যাচ্ছ। তারপর আমি তোমাদেরকে বলবো যে সবসময় এই কথাটা মাথায় রাখবে, কারণ নিজের ভিতরে যদি দৃঢ়তা না থাকে, সততা না থাকে এবং নিরলসভাবে দায়িত্ব পালনের সেই কর্তব্য নিষ্ঠা না থাকে, তাহলে সফলতা অর্জন করা যায় না। দেশের মানুষের জন্য আওয়ামী লীগ সরকারের পথ চলা উল্লেখ করে নিরাপত্তার নামে
জনগণ থেকে যেন তাকে বিচ্ছিন্ন করা না হয় সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা রাজনীতি করি, আমার কিন্তু আর কোনো শক্তি নেই, শক্তি একমাত্র জনগণ। এই জনগণের শক্তিটা নিয়েই আমরা চলি। কাজে এই জনবিচ্ছিন্ন যাতে না হয়ে যায়, আমি জানি এটা কঠিন দায়িত্ব, তারপরেও এই দায়িত্ব এদিকটাও নজর রাখতে হবে যে এই মানুষগুলির জন্যই তো রাজনীতি করি, এই মানুষদের নিয়েই তো পথ চলা, আর যাদেরকে নিয়েই দেশের মানুষের কাজ করি তাদের থেকে যেন কোনো মধ্যে বিচ্ছিন্ন হয়ে না যায়। মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনি শেষ হয়ে যাবো। কাজে এরাই আমার প্রাণ শক্তি, এটুকু মনে রাখতে হবে। আমি বলি মাঝে মাঝে একটু রাগও হয়ে যায় যখন আমাদের লোকজনকে বেশি করা হয়, তো আমি বলবো যে এই বিষয়গুলো একটু সংবেদনশীলতার সাথে দেখা দরকার। ধারাবাহিকভাবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় উন্নয়নগুলো দৃশ্যমান হচ্ছে দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগামীতে মানুষের জীবনমান উন্নয়ন ও দারিদ্র্যের হার শূন্যের কোটায় নামিয়ে আনতে কাজ করে যাচ্ছে তার সরকার। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। শুধু আমলাদের দিকে দুর্নীতির আঙ্গুল না তুলে রাজনীতিবিদদের আয়নায় নিজের চেহারা দেখার পরামর্শ দিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে সতর্ক করে তিনি বলেন, দুদকের কাজে কোনো হস্তক্ষেপ করবে না সরকার। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত যাত্রীদের বিমানবন্দর থেকে যাতায়াত সহজ করতে শাটল বাস সার্ভিস চালু করেছে বিআরটিসি। শীতাতপ নিয়ন্ত্রিত এই বাসে থাকবে পর্যাপ্ত লাগেজ পরিবহনের সুবিধা। এই সার্ভিস উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশে দুর্নীতি নেই এমন দাবি করছি না, তবে শুধু সরকারি কর্মকর্তা নয়, রাজনীতিবিদরাও জড়িয়ে পড়ছেন দুর্নীতিতে। দুর্নীতি সরকারি কর্মকর্তারা করে, পলিটিশিয়ানরা করে না, এটাও তো বলা ঠিক। প্রথমত আয়নায় নিজের চেহারাটা দেখা হচ্ছে যে আমি অ্যাজ এ পলিটিশিয়ান আমি আমলাদের করাপশনের বিরুদ্ধে বলছি, তো আমার এখানেও তো করাপশন আছে, নেই? অবশ্যই আছে। দুর্নীতি প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স নীতি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, দুর্নীতি করে কেউই পার পাবে না। দুর্নীতি যেই করুক, এখানে সরকারের জিরো টলারেন্স, প্রধানমন্ত্রী জিরো টলারেন্স, দুর্নীতি তদন্ত করার অধিকার আছে দুদকের, এবং এর স্বাধীনতা সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করেনি। বিমানবন্দর টার্মিনাল থেকে বিমানবন্দর রেলওয়ে স্টেশন পর্যন্ত বিদেশ ফেরত যাত্রীদের নিয়ে চলাচল করবে বাস। আপাতত 2টি বাস নিয়ে এই শাটল সার্ভিস চালু করা হলেও পরবর্তীতে এই সংখ্যা বাড়ানো হবে বলে জানান বিআরটিসির কর্মকর্তারা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি পড়াশোনা না করে প্রধানমন্ত্রীর ভারত সফর এবং বিভিন্ন সমঝোতা স্মারক সই নিয়ে অযৌক্তিক সমালোচনা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ। নিজ দপ্তরে ব্রিফিংয়ে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর দিল্লি সফরে কোনো চুক্তি হয়নি। তার দাবি, বিএনপি নেতারা চুক্তি এবং সমঝোতা স্মারকের পার্থক্য বোঝেন না। বিএনপি ক্ষমতায় থাকাকালে প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে ব্যর্থ হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সুসম্পর্ক রেখেছে বলেই নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে যাচ্ছে। ভারতের সাথে রেল যোগাযোগ বাড়লে দেশের সার্বভৌমত্বের কোনো ক্ষতি হবে না বলে জানান হাসান মাহমুদ। বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সারা দেশে জেলা ও মহানগরে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী শনিবার ঢাকার নয়াপল্টনে সমাবেশ ছাড়াও 1 জুলাই দেশের সকল মহানগর এবং 3 জুলাই সব জেলায় সমাবেশ করবে বিএনপি। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন এই কর্মসূচি ঘোষণা করেন। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, বেগম জিয়া গুরুতর সুস্থ এবং যে কোনো সময় তার জীবনহানির আশঙ্কা রয়েছে।
আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে প্রাঞ্জল লড়ছেন। আপনারা জানেন যে প্রায় কিছুদিন পর পরই তাকে হাসপাতালে আসতে হয়। এবার যে তিনি এসেছিলেন, এটা আল্লাহর অশেষ রহমতে যে তাকে আমরা ফিরে পেয়েছি। তার ডাক্তারদের সঙ্গে কথা বলে আপনারা বুঝতে পারবেন যে তার ফিরে আসার কোনো সম্ভাবনা খুব কঠিন ছিল যদি ঠিক সময়ের মধ্যে যদি ডাক্তাররা চিকিৎসাটুকু দিতে না পারতেন। নিবন্ধন না করলে দেশের ঐতিহ্যবাহী অনেক পণ্যের ভৌগোলিক নির্দেশক জিআই স্বীকৃতি অন্য দেশ কেড়ে নিতে পারে বলে আশঙ্কা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির। ধানমন্ডিতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, জিআই পণ্যের স্বীকৃতি জটিলতা নিরসনে বাংলাদেশ এবং ভারতের দ্বিপাক্ষিক চুক্তি হওয়া প্রয়োজন। এ নিয়ে দুদেশের মধ্যে আইনি কাঠামো গঠনের তাগিদ দেন তিনি। সুন্দরবনের মধু ভারতের ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি পাওয়া নিয়ে সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরে সিপিডি। এ সময় সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, গণতান্ত্রিক চর্চার ঘাটতি থাকলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী গুরুত্ব হারায়। সে কারণেই এদেশের মেধাস্বত্ব স্বীকৃতি হাতছাড়া হয়ে যাচ্ছে। আমরা কিন্তু আবেদন করেছিলাম ওদেরও 4 বছর আগে, কিন্তু কিছুতেই আমাদের আবেদন প্রক্রিয়া করে এটাকে আমরা করতে পারিনি। এই ধরনের প্রশাসনিক আমলাতান্ত্রিক জটিলতা অবহেলার কারণগুলোর দায়িত্ব কে নেবে? ঐতিহ্যবাহী পণ্য রয়েছে, সেগুলোকে যদি ভৌগোলিক নির্দেশকের আওতায় এনে আমরা রেজিস্ট্রেশন না করি, তাহলে আমরা কোনোদিনই আমাদের নিজেদের পণ্যকে কিন্তু নিজেদের বলে দাবি করতে পারবো না। ভারতের সাথে যে বিভিন্ন পণ্য নিয়ে সমস্যা দেখা দিচ্ছে, আইনি প্রক্রিয়ার বাইরেও সংবেদনশীলতাটা বজায় রেখে আলোচনাটাও চালিয়ে যেতে হবে। এবারের ঈদ যাত্রায় ৩০৯টি সড়ক দুর্ঘটনায় ৪৫৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। আহত হয়েছে ১,৮৪০ জন। সকালে রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। গতবারের তুলনায় এবারের ঈদুল আজহায় ১১.৫৫% সড়ক দুর্ঘটনা বেড়েছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। ঈদের ৩ দিন আগে থেকে মহাসড়কে ট্রাক এবং কাভার্ড ভ্যান চলাচলে নিষেধাজ্ঞা অমান্য, মোটরসাইকেল, ইজি বাইক ও অটোরিকশার অবাধে চলাচল, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত গতি, সড়কে চাঁদাবাজি, অতিরিক্ত যাত্রী বহনের কারণে দুর্ঘটনার পরিমাণ বেড়েছে বলে জানায় তারা। এ সময় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে স্মার্ট পদ্ধতিতে সড়ক পরিবহন আইন প্রয়োগ সহ ৮ দফা সুপারিশ তুলে ধরা হয়। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বাজারে সিন্ডিকেট বলে কিছু নেই বলে দাবি করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, সরকারের নানা উদ্যোগে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে। ভারত এবং মিয়ানমার থেকে পণ্য আনতে আবারও চুক্তি করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আলু পেঁয়াজের সরবরাহ না বাড়লে দাম কমানো যাবে না, তবে কারসাজি করে দাম বাড়ালে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, শহরের মানুষের চেয়ে গ্রামের মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। বিশ্বখ্যাত টাটা মোটরস এবং নেটোল মোটরসের আয়োজনে কিশোরগঞ্জে হয়ে গেল গ্রাহকদের ঈদ পুনর্মিলনী এবং টাটার নতুন মডেলের গাড়ি এবং বাস চেসিসের প্রদর্শনী। গতরাতে শহরতলির বড়পুল এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে টাটা এবং নেটোল মোটরসের গাড়ি গ্রাহক, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন নেটোল নিলয় মোটরস লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর শাহিদ। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন টাটার এরিয়া ম্যানেজার প্রসেনজিৎ বালা, প্রোডাক্ট ম্যানেজার অঙ্কুশ বিলাস পোরে, কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন মানিক, সাধারণ সম্পাদক আলমগীর মুরাদ রেজা, নেটোল মোটরসের প্রোডাক্ট প্রেসিডেন্ট জাফরুল্লাহ এবং এরিয়া ম্যানেজার শাহাবুদ্দিন রানা। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৮তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২৩ সালের নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদন এবং ২০% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় ভার্চুয়ালি যোগ দেন ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক বিউটি আক্তার, ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, মোহাম্মদ আলমগীর হোসেন সহ অন্যরা। এছাড়াও
মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানাউল্লাহ, প্রধান অর্থ কর্মকর্তা শেখ বিল্লাল হোসেন এবং কোম্পানির সচিব মোহাম্মদ মাসুদ রানা সহ কোম্পানির বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার সভায় যোগ দেন। জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু ইউসুফকে সোনালী ব্যাংকের নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। সোনালী ব্যাংকের চেয়ারম্যানকে দেয়া চিঠিতে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু ইউসুফকে ৩ বছর মেয়াদে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে নিয়োগ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হলো। এর আগে ছাগলকাণ্ডে মতিউর রহমানকে জাতীয় রাজস্ব বোর্ড থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত এবং সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে তাকে বাদ দেওয়া হয়। এবারে টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে কাল মাঠে নামছে 4 সেরা দল। সকালে ব্রায়ান লারা স্টেডিয়ামে আফগানিস্তান মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। ওয়ানডে এবং টি-20 মিলিয়ে এর আগে 7 বার সেমিফাইনালে উঠলেও কখনোই ফাইনালে জায়গা করতে পারেনি প্রোটিয়ারা। তাই তাদের নামের পাশে যোগ হয়ে গেছে চোকার অপবাদ। এবার সেই অপবাদ ঘোচানোর সুযোগ মিলারদের সামনে। অন্যদিকে অস্ট্রেলিয়াকে বিদায় করে শেষ 4-এ উঠে এরই মধ্যে ইতিহাস গড়ে ফেলেছে আফগানিস্তান। সকাল 6:30টায় মাঠে নামবে দুদল। আর এক সেমিতে রাতে ভারত খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। রাত 8:30টায় গায়ানায় মাঠে নামবে দুদল। এবারে পাটেক্স খেলার খবর। চিলিকে 1-0 গোলে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। নিউ জার্সির মেটলাইট স্টেডিয়ামে বল দখলে এগিয়ে থাকলেও স্ট্রাইকাররা হতাশ করে বর্তমান চ্যাম্পিয়নদের। 22 মিনিটে হুলিয়ান আলভারেজ সুযোগ কাজে লাগাতে পারেননি। 30 মিনিটে নিকোলাস গঞ্জালেসও গোল করতে ব্যর্থ হলে গোল শূন্যতে প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধেও আক্রমণে প্রতিপক্ষের রক্ষণ কাঁপিয়ে দেয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। লিওনেল মেসির শট ফিরে যায় পোস্টে লেগে। এরপর বদলি হিসেবে নামা লাউতারো মার্টিনেজের গোলে 88 মিনিটে এগিয়ে যায় লিওনেল স্কালোনির দল। এই জয় 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে শেষ 8 নিশ্চিত করে আর্জেন্টিনা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। ছাদ ফুটো করে বগুড়ার কারাগার থেকে পালানোর 1.5 ঘন্টার মাথায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামিকে গ্রেফতার। ঘটনা তদন্তে 6 সদস্যের কমিটি গঠন। নিরাপত্তা দিতে গিয়ে যেন জনবিচ্ছিন্ন করে ফেলা না হয়, এসএসএফ সদস্যদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ। শুধু আমলাদের দিকে দুর্নীতির আঙ্গুল না তুলে রাজনীতিবিদদের আয়নায় নিজের চেহারা দেখার পরামর্শ ওবায়দুল কাদেরের। ছাড় পাবে না কেউই। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।